গুড মর্নিং। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 13ই ডিসেম্বর 2024। আজকে আমরা পুরী থেকে বেরিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো একটা জিনিস বলে রাখি, এই সাইট সিন করতে হলে কিন্তু 3টি উপায় আছে। তো আমরা প্রাইভেট কার ভাড়া করে নিয়েছি, তো এটা করেই আমরা ঘুরবো। তো আপনারা যদি চান তো ওটিডিসির বাসও থাকে, সেই বাসে করেও ঘুরতে পারে, বা স্কুটি এবং বাইক ভাড়া পাওয়া যায়, তো চাইলে তাতে করেও আপনারা ঘুরতে পারেন। তবে এই ট্যুরটা মিস করবেন না, দেখার কিন্তু অনেক কিছু আছে। 3,500 টাকায় আমরা 9 সিটার গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। 9 জন হলে কিন্তু পার হেড পড়ে 390 টাকা। আমরা 8 জন ছিলাম বলে আমাদের পড়েছিল প্রায় 440 টাকা। আমাদের প্রথম ডেস্টিনেশনই হলো চন্দ্রভাগা সি বিচ। এটা পুরী থেকে 35 কিলোমিটার। আচ্ছা, এটা দেখা যাচ্ছে চন্দ্রভাগা নদী, আর ঠিক নদীর ওপারেই কিন্তু সমুদ্রটা। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সমুদ্র সৈকতে। অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই সৈকত। একসময় প্রচলিত ধারণা ছিল যে চন্দ্রভাগা সমুদ্র সৈকতে স্নান করলে কুষ্ঠরোগ সেরে যায়। কথিত আছে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল এবং এখানে তপস্যা করে সমুদ্র স্নান করে কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়েছিলেন। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতবর্ষের মধ্যে প্রথম ব্লু ফ্ল্যাগ বিচের সার্টিফিকেট পায়। চন্দ্রভাগা সমুদ্র সৈকত থেকে আমরা রওনা দিলাম কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরে। ভারতীয় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হচ্ছে এই কোনারকের সূর্য মন্দির। এই সূর্য মন্দির কিন্তু পৃথিবী বিখ্যাত, এবং ভারতবর্ষের মধ্যে 7টা আশ্চর্যের তালিকায় কিন্তু এই সূর্য মন্দির আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরী থেকে খুব সহজেই এখানে আসা যায়, মাত্র 35 কিলোমিটার রাস্তা, আর ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার। এই মন্দিরটি সূক্ষ্ম ভাস্কর্য এবং অলঙ্করণ শৈলীর জন্য বিখ্যাত। এখানে দেব দেবী, জীব জন্তু এবং প্রাচীন সংস্কৃতির বিভিন্ন দিক চিত্রিত হয়েছে। কোনার্ক মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। সামনে যে মূর্তিটা আছে, যে একদম ওপরে সিংহ, তার নিচে হাতি, আর তার নিচে হচ্ছে মানুষ। মানে সিংহ হচ্ছে গর্বের প্রতীক, তার নিচে ঐশ্বর্য ধন সম্পদের প্রতীক হচ্ছে হাতি বা হস্তি, আর তার নিচে হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ সবার নিচে চাপা পড়ে আছে। মানে গর্ব, ঐশ্বর্য ধন সম্পত্তি, তার নিচে মানুষ চাপা পড়ে আছে। এবারে আমরা নাট মন্দিরের ওপর দিয়ে যাব মন্দিরের সামনে। সত্যি নাট মন্দিরের যে এই কারুকার্য, মানে একদম মুগ্ধ করে দেওয়ার মতো এই কারুকার্য। যেটা শোনা যায় যে 1255 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। আচ্ছা, একটা সময় কিন্তু এই মন্দির খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যে কারণেই কিন্তু এই মন্দিরটাকে ব্রিটিশ আমলেই সিল করে দেওয়া হয়, এবং এর কিন্তু প্রত্যেকটা দরজার সামনে দেখা যায় যে পুরোপুরি সিল হয়ে গেছে মন্দিরটা। বর্তমান মন্দিরটি আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও এর স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব এখনও অক্ষুণ্ণ। এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। আচ্ছা, এই হলো সূর্য মন্দির, আর ঠিক তার পেছন দিকেই আছে ছায়া মন্দির। সূর্যদেবের স্ত্রী ছিলেন ছায়া। সূর্যের স্ত্রী ছায়া পুরাণে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি সূর্যের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত। ছায়া ছিলেন সংযম, সহিষ্ণুতা এবং ধৈর্যের প্রতীক। কোন কথার অর্থ হচ্ছে কোনা, আর অর্কর অর্থ হচ্ছে সূর্য।
এখানে সূর্যের আলো কোনাকুনিভাবে সূর্যদেবের গায়ে এসে পড়তো প্রথমে, তো সেই থেকেই এর নাম হয় কোণার্ক। আচ্ছা, এই মন্দির কিন্তু তৈরি হয়েছিল দু ধরনের পাথর দিয়ে। লাল যে পাথরটা আছে সেটা কিন্তু উদয়গিরি আর খণ্ডগিরি থেকে আনা হয়েছিল, আর যেটা সবুজ পাথর সেটা কিন্তু এসেছিল অন্ধ্রপ্রদেশ থেকে। আর এই হলো কিন্তু সেই সূর্য ঘড়ি। আমরা 10 টাকার নোটে যে রথের চাকাটা দেখি, এটাই কিন্তু সেই রথের চাকা। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সির 10 টাকার নোটে দেখা যায়। 12 বছর ধরে 1200 শিল্পী মিলে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আচ্ছা, মন্দিরের একদম সামনেই কিন্তু 14টা ঘোড়া আছে, আর টোটাল মন্দিরেই কিন্তু 24খানা রথের চাকা আছে। আমাদের পরবর্তী গন্তব্য ধৌলি বৌদ্ধ শান্তিস্তূপ। পুরী থেকে ধৌলির দূরত্ব 53 কিলোমিটার। আমরা এখন ধৌলি স্তূপের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, তো এই এন্ট্রি পয়েন্টে এসে গাড়ি দাঁড়ায় এবং আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন, বা সরকারি গাড়ি এখানে থাকে, সেই সরকারি বাসে করেও আপনারা উপরে উঠতে পারেন। তবে নিজস্ব গাড়ি নিয়ে যেতে হলে একটা ফিজ এখানে নেয়, সেই ফিজটা 120 টাকা জমা করে উপরে উঠতে পারবেন। আমরা এখন চলে এসেছি ধৌলি বৌদ্ধ শান্তিস্তূপে। তো ওঠার মুখেই আগে পড়বে একটা শিব মন্দির, তারপরেই শান্তিস্তূপ। সত্যি এই শিব মন্দিরের পরিবেশ আমাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। এই ধৌলি বৌদ্ধ শান্তিস্তূপটি 1972 সালে কলিঙ্গ নিপ্পন সংঘ এবং জাপানি বৌদ্ধ সংঘ মিলে কিন্তু তৈরি করেছিলেন। এই বৌদ্ধ শান্তিস্তূপে আছে 4টি বুদ্ধ মূর্তি। ধৌলি বুদ্ধ শান্তিস্তূপ বৌদ্ধ ধর্মের শান্তি, অহিংসা এবং মানবতার প্রতীক। এটি বৌদ্ধ তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ভারতের ইতিহাসে যত বড় বড় যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি হলো কলিঙ্গ যুদ্ধ। 261 খ্রিস্টপূর্বে দয়া নদীর তীরেই কিন্তু এই ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এবং সম্রাট অশোক রাজপাট পাওয়ার 12 বছর পরে কিন্তু এই যুদ্ধ করেছিলেন। শোনা যায় যে এই ভয়াবহ যুদ্ধে কলিঙ্গ বাহিনীর প্রায় 1 লক্ষ সেনার মৃত্যু হয়, এবং মৌর্য বাহিনীর প্রায় 10,000-এর মতো সেনার মৃত্যু, এবং সব মিলিয়ে নাকি এই যুদ্ধে 2.5 লক্ষ মানুষের জীবনহানি হয়েছিল। শোনা যায় কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর ধারে প্রচুর মানুষ প্রাণ হারান, এবং এই নদীর জল রক্তে নাকি লাল হয়ে গেছিল। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য মানুষের জীবনহানি হওয়ার পরে সম্রাট অশোক প্রচণ্ড মর্মাহত হন, এবং তারপরেই সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। বেলায় কিন্তু বেশ গরম আছে, তাই একটু আখের রস। দারুণ। বৌদ্ধ শান্তিস্তূপ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এবারে আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ টেম্পল। আমরা চলে এসেছি এখন লিঙ্গরাজ মন্দিরে। তো লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা দিয়ে ছবি তোলার নিয়ম নেই, তো বাইরে একটা জায়গা আছে, সেখান থেকেই আমরা দর্শন করব।
এই লিঙ্গরাজ মন্দিরটি কিন্তু 11th সেঞ্চুরিতে তৈরি হয় এবং এই মন্দিরটি 180 ফুট উচ্চতার। এটি ভুবনেশ্বরের সবচেয়ে বৃহৎ মন্দির। আর এই মন্দিরে শিব এবং বিষ্ণু একই সাথে পূজিত হন এবং দুটি রূপ একসঙ্গে মিলিত হয়ে এনাদেরকে বলা হয় হরিহর। এখানে একটা নিয়ম আছে যে দুপুর 1টার সময় দেবতাকে বল্লভ ভোগ দেওয়া হয় এবং তারপরে সেই ভোগ দেওয়া হয় মাতা পার্বতীকে। আমাদের হিন্দু মতে যেটা আছে যে স্ত্রীরা তার স্বামীকে আগে খাবার দেন এবং তারপরে তারা সেই খাবারটা গ্রহণ করেন। তো এখান থেকেই কিন্তু সেই রীতিটা চলে আসছে। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসবই হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রির সময় কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের দেওয়ালে সূক্ষ্ম নকশা, দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনী খোদাই করা আছে। লিঙ্গরাজ মন্দির হিন্দু ধর্ম, স্থাপত্য ও ওড়িশার ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। এটি ভক্ত ও পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। লিঙ্গরাজ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম উদয়গিরি ও খণ্ডগিরির উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরিতে। এদিকটা হচ্ছে খণ্ডগিরি আর এদিকটা হচ্ছে উদয়গিরি। আগে কিন্তু এখানে একটাই পাহাড় ছিল, তো বিভিন্ন সময় বিভিন্ন মন্দির নির্মাণের সময় কিন্তু এখান থেকে পাথর নিয়ে যাওয়ার ফলে মাঝখানে একটি রাস্তা হয়ে গেছে এবং তার ফলে দুটো পাহাড় সৃষ্টি হয়ে গেছে। তাই থেকেই একটা উদয়গিরি আর একটা খণ্ডগিরি। আচ্ছা, এই উদয়গিরিকে কিন্তু সূর্য উদয় পাহাড়ও বলা হয়। যেটা শোনা যায় যে রাজা খারবেলের আমলেই কিন্তু এই গুহাগুলি নির্মাণ করা হয়েছিল জৈন সন্ন্যাসীদের থাকার জন্য। আর এই উদয়গিরিতে আছে 18টা গুহা আর খণ্ডগিরিতে আছে 15টা গুহা। আর এইটা হলো হাতি গুম্ফা। দেখুন, এই গুহার মধ্যেই কিন্তু আগে মানুষ থাকতো। এইটা হলো গণেশ গুম্ফা। এখানে সিঁড়ি করা আছে, এবার ওপর দিকে যাওয়া যাক। এইখানে একটা আছে বাঘ গুম্ফা, পুরো বাঘের মুখের মতো একদম। আর ঠিক উদয়গিরির উল্টো পার দিয়েই খণ্ডগিরি দেখা যাচ্ছে। এবারে আমরা চলে এসেছি খণ্ডগিরিতে। খণ্ডগিরিতে 15টা গুহা আছে। আর খণ্ডগিরি থেকে ওদিকে দেখা যাচ্ছে উদয়গিরির ভিউ। সত্যি এই গুহার ঘরগুলোয় একটা সময় বসবাস করা হতো, দেখার মতো। উদয়গিরি আর খণ্ডগিরির ট্যুরটা কিন্তু বেশ ভালো, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই ট্যুর করতে গেলে যত সকাল সকাল বেরোতে পারবেন তত ভালো, কারণ উদয়গিরি খণ্ডগিরি কিন্তু সূর্যাস্তের পরে আর ঢুকতে দেওয়া হয় না। সবাই বেশ টায়ার্ড হয়ে গেছে। অবশেষে ট্যুর কমপ্লিট। আজকে সবাই প্রত্যেকে খুবই টায়ার্ড, তো একটু ফ্রেশ হয়ে সবাই ডিনারে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।